ঐতিহ্য আমার অনেকগুলো বই করেছে, দীর্ঘদিন ধরে ঐতিহ্য আমার বই করে আসতেছে। তো ঐতিহ্যের এই যে রজত জয়ন্তী 25 বছরের কার্নিভালে আমাকে এখানে আসতে বলা হয়েছে, আমি এই জন্য ঐতিহ্যের প্রতি কৃতজ্ঞ। আপনারা যারা আসছেন আপনাদের প্রতিও আমি অনেক কৃতজ্ঞ। আমি সাধারণত যে লেখালেখি যেটা করি আপনারা একটু আগে শুনেছেন যে বলা হয়েছে কথা সাহিত্যিক। আমি মূলত গল্পকার এবং উপন্যাসিক, এর পাশাপাশি অনুবাদ করে থাকি। আর দুটা কাজ করি আমি আনন্দ পাই, এই দুটা কাজই ঐতিহ্য করেছে। ঐতিহ্যের সাথে আমার কাজ শুরু হয়েছিল 2010 থেকে। তো 2010-এ ঐতিহ্য আমার প্রথম একটা অনুবাদ করেছিল, তারপর আরও দুটা অনুবাদ করেছে, এরপরে তারা আমার একটা গল্পের বই বের করেছিল। ওই বইটা আমি একটা পুরস্কার পেয়েছিলাম ওই বইটার জন্য। তো নানান কারণে আমি ঐতিহ্যের প্রতি কৃতজ্ঞ। আমার লেখক জীবনের যে জার্নি, এই জার্নিতে ঐতিহ্য আমার পাশে ছিল, এখনও আছে, আশা করি ভবিষ্যতেও থাকবে। তো এই আর কি, আমি আসলে যে বিষয়গুলো নিয়ে লেখালেখি করেছি এর মধ্যে এতদিন আমার লেখালেখির বয়স প্রায় 20 বছর। 2008-এ অবশ্য প্রথম বই বের হয়, কিন্তু তার আগেই আমার লেখাগুলো প্রকাশিত হওয়া শুরু করে। তো মোটামুটি জার্নিটা একদম ছোটও না, যে খুব অল্প সময় ধরে কাজ করছি বিষয়টা সেরকমও না। 20 বছর তো একদম খুব কম সময়ও না। তো আমি উপন্যাস লিখতে যে আমার যে বিষয়গুলোকে আমি মানে এখন পর্যন্ত যে বিষয়গুলোকে টার্গেট করেছিলাম, আমার টার্গেট পয়েন্ট ছিল মানুষের ব্যক্তি জীবনের অনুভূতিগুলো। হ্যাঁ, যে অনুভূতিগুলো আসলে কবিতা হয়ে ওঠে। মানুষের জীবন চলতে চলতেই হঠাৎ হঠাৎ কিছু বাঁক চলে আসে, ওই বাঁকগুলোতেই মানুষ তার বাস্তবতা বুঝতে পারে, জীবনকে বুঝতে পারে। তো ওই জিনিসগুলো নিয়েই আমি ছোট গল্পগুলা আমার লেখা হয়েছে। আর উপন্যাসের বিষয় ছিল, আমি সাধারণত ঐতিহাসিক উপন্যাসগুলোকে, ঐতিহাসিক চরিত্রগুলোকে আবার নতুন করে রিরাইট করে বাস্তবতা আনতে আমার ভালো লাগে। তো ওই কাজটাও আমি করেছি। খলিফা ওমরকে নিয়ে একটা বই আছে, ওমর, এই বইটার কাজটাও আমি করেছি। এই বইটার অবশ্য অন্য একটা পারপাস ছিল। বইটা যখন বের হয় 2017 সালে, তখন বইটার ফ্ল্যাপে আমি দিয়েছিলাম যে একটি রাষ্ট্রে যখন ফ্যাসিবাদ কায়েম হয় এবং রাষ্ট্রের মালিকানা যখন জনগণের হাত থেকে সরে চলে যায় অন্য কোনো দুষ্ট লোকদের হাতে, তখন মানুষ আসলে চিন্তা করে যে ওমরের মতো একটা ন্যায় বিচারক, একটা শাসকের কথা মানুষ চিন্তা করে। তো ওই রকম একটা পারপাস থেকে ওমরটা আমি লিখেছিলাম এবং আমি আশা করি আমি সফল হয়েছি। তো এই আর কি, আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, আপনারা এসেছেন, থ্যাংক ইউ। এখন কথা বলবেন মুনতাসির মামুন। হ্যাঁ, শুনতেছি। তো কথা বললেন রফিক হার্ডি, কথা সাহিত্যিক, অনুবাদক। উনি বললেন যে কিভাবে উনি লেখক হয়ে উঠলেন। এখন স্বাগত বলবে মুনতাসির মামুন, ট্রাভেল রাইটার, আলোকচিত্র শিল্পী, আজকে যুক্ত আড্ডার একজন। কথা বলবেন মুনতাসির মামুন। ধন্যবাদ এবং শুভ বিকেল, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মুনতাসির মামুন। আমি এখানে লিখছে, আমি হচ্ছে ট্রাভেল রাইটার। আসলে ঘুরতে ভালো লাগে, সেটাই এখন পরিচয় বলা যায়। ঐতিহ্য থেকে আমার দুটো বই আছে। শেষ বইটা ছিল মাদাগাস্কারের উপরে। আমরা সাইকেল নিয়ে মাদাগাস্কার গিয়েছিলাম সাইকেল চালাতে, সেটার উপরে আমার শেষ বই। তার আগে যে বইটা ঐতিহ্য করেছে সেটা এভারেস্টকে নিয়ে। বইয়ের টাইটেলটাই হচ্ছে এভারেস্ট। আসলে ট্রাভেল বা ভ্রমণ বাংলাদেশে হয়, কিন্তু এটাকে ঠিক সাহিত্যের মর্যাদা দেয় কিনা আই এম নট ভেরি শিওর। এ কারণেই আমরা হয়তো বা শুধু পত্রিকার পাতায় ফিলার হিসেবেই স্থান পাই। যদিও এখন প্রচুর মানুষ ট্রাভেল করেন, কিন্তু ট্রাভেলের সংজ্ঞাটাও মনে হয় অনেকটাই বদলে গেছে। এটা আসলে এখন কন্টেন্ট বেসড ট্রাভেল বেশি হয়।
আর যেহেতু ট্রাভেল একমাত্র ব্যাপার যেখানে মানুষ নিজেরাও সেটা অ্যাভেল করতে পারেন, মানে আমি একটা কিছু লিখলাম, আপনি সেম কাজটাই করতে পারেন। এই কারণে হয়তো বা ট্রাভেলকে আমরা সাহিত্য এখনো বলি না, বা ট্রাভেল যারা করেন বা যারা লিখেন। তো এটা নিয়ে কথা হবে আমি আশা করছি। তো যদি আরো কোনো প্রশ্ন থাকে। আর ধন্যবাদ ঐতিহ্যকে। 25 বছর বাংলাদেশের জন্য আসলে লম্বা সময়, যেভাবে আমরা চিন্তা করি এতদিন সাস্টেইন করাটা একটা বাহবা পাওয়ার যোগ্য একটা কাজ। আর ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আমরা আজকে আড্ডার দুজনে স্বাগত বক্তব্য শুনলাম। এখন আমাদের অডিয়েন্স থেকে দুজন আগ্রহীকে প্রশ্ন করা হবে। এই প্রশ্নের মধ্য দিয়েই আমরা আসলে তাদের জার্নিটা একটু জানতে পারবো আশা করি। আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুল। আমি মুনতাসির মামুন ভাইকে একটা প্রশ্ন করতে চাই। আপনার বইয়ের নাম আছে পৃথিবীর পথে বাংলাদেশ। এই বইটাতে আপনি যখন সাইকেলের ভ্রমণ বিষয় লিখলেন, লেখার আগে আপনার কেন সাইকেলে ভ্রমণ করবেন এই বিষয়টা মাথায় কখন আসলো এবং বিস্তারিত দিলেন? ধন্যবাদ। আসলে এই বইটা বেরোলো হচ্ছে গত বছর, তাই না? গত বছর তো 24-এ বেরিয়েছে। আমি যদি এভাবে চিন্তা করি, এটা আমার 19 বছর সাইকেল চালানোর পরে একটা বই। তো আমি কেন, আপনার প্রশ্ন যদি এভাবে বুঝি, মাদাগাস্কারে আমরা সাইকেল নিয়ে গিয়েছিলাম হুট করে না। আমার যেহেতু আমি বড় হয়েছি ঢাকা শহরেই, তো পড়ালেখা শেষ করে যখন চাকরি করা শুরু করলাম, তখন আমি চাকরিতে সকালবেলা কাজে যেতাম সাইকেলে করে। এটা বেশ অনেক বছর আগে কথা বলছি। তখন থেকে সাইকেল চালানোর একটা ঝোঁক ছিল। আর বাংলাদেশ যেহেতু বেশ ছোট একটা দেশ, এখানে অনেকভাবে সাইকেল চালানো হয়েছে, বাংলাদেশকে দেখা হয়েছে সবভাবে। মাদাগাস্কারের মাঝখানে যে 18 বছর, যে 18 বছর কিন্তু আমি অন্তত 15টা দেশে সাইকেল চালাইছি। আমার একটা বই আছে পৃথিবীর পথে বাংলাদেশ, আমার সিরিজের নাম। এটা যেরকম মাদাগাস্কার, এটা এছাড়া আছে হচ্ছে আমি কানাডায় সাইকেল চালাইছি, মানে আলাস্কা থেকে টরেন্টো, এটা 7,500 কিলোমিটার, 3 মাসের বেশি সময় লেগেছিল, সেটা একটা বই আছে। আমি আমেরিকার পূর্ব থেকে পশ্চিম উপকূল সাইকেল চালাইছি, 2.5 মাস লাগছে, সেটা একটা বই আছে। তো বেসিক্যালি সাইকেলটা হুট করে ধরা হয় নাই। আর ভ্রমণের জন্য সাইকেলের থেকে ভালো কোনো মাধ্যম আসলে হয় না। আমরা যারা, আমি একদম প্র্যাকটিক্যালি বলি, যারা বাংলাদেশিরা বা উপমহাদেশীয়রা এই ধরনের অ্যাডভেঞ্চারগুলো সবসময় দেখবেন যারা শ্বেত বর্ণের হয় তারা বেশি করেন। আমাদের এই উপমহাদেশীয় মানুষজন আমরা এই ধরনের কাজ সচরাচর করি না। এটা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ থাকে, আমরা মনে করি যারা সাইকেল চালায় তারা হলো গরিব। এটা কিন্তু সত্য কথা। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আপনি যদি দেখেন, সবচেয়ে গরিব মানুষ সাইকেল চালান। তো আমার কাছে আসলে যেহেতু আমি ঢাকা শহরে সাইকেল চালাতাম, মনে হয়েছে বা আমি ফিল করেছি যে একটা দেশ দেখার জন্য সাইকেলের থেকে ভালো কোনো মাধ্যম হয় না। তো এটাই আমার কারণ ছিল। মাদাগাস্কারেও তাই, যেহেতু আমি অনেক বছর থেকে চালাই, মাদাগাস্কারটা আমি আসলে মাদাগাস্কারের পরে আমি আর্জেন্টিনায় সাইকেল চালাইছি, আর্জেন্টিনার পরে আমি কসোভো আলবেনিয়ায় সাইকেল চালাইছি। সো আমি চালাইছি, হয়তো বা বই হচ্ছে লাস্টেটা মাদাগাস্কার। থ্যাংক ইউ ভাই, বেশি সাহিত্য তাহলে যাও ভাই। খুব চমৎকারভাবে প্রশ্নের উত্তর দিলেন মুনতাসির মামুন। আমাদের এখানে বেশ কয়েকজন প্রশ্নকারী আছে। আসসালামু আলাইকুম, আমি আহাদ বলছিলাম। আমার প্রশ্ন মামুনের কাছে দুইটা। আপনার কাছে কোনো কোয়েশ্চেন নাই? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। দুইটা পড়েছি, ট্রাভেল রাইটার ফলক চট্টোপাধ্যায়, এবং চিত্রশিল্পী। ফলক চট্টোপাধ্যায়। পরিচয়টাই স্বাচ্ছন্দ্যবোধ এবং সাইকেলে মাদাগাস্কার। বই দেখতে গেলে দেখা যায় যে সব কিছু তুলে ধরা যায়। এমন কি কোনো ঘটনা আছে এই ঘটনাটা বইতে নেই, আমাদের সাথে শেয়ার করা যায়? Sure. Thank you. বলবো?
রোহিত ভাই, আই এম সো সরি। আর আমারটা তো ক্যাচি সাবজেক্ট। শোনো, বেসিক্যালি এই জিনিসটা তো গুরু গম্ভীর করার কোনো মানে নাই, ঠিক আছে? লেটেস্ট মানে এটা একটু মজা করা ভালো। আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো মাদাগাস্কারে আসলে আমরা যদি 20 দিনের জন্য কোথাও যাই, আপনি যদি সে লেখা শুরু করেন, দিস্তার পর দিস্তা লেখা যাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা বইয়ের দাম যদি বেশি হয়, যারা বাংলাদেশে সাইকেল চালায় বা যাদের ইচ্ছা আছে সেই ধরনের পাঠকের পক্ষে 50 টাকা একটা বড় ফ্যাক্টর হয়। 200 টাকা একটা ব্যাপার, 250 একটা ব্যাপার, 300 একটা ব্যাপার, 350 একটা ব্যাপার। সো আমি পার্সোনালি মনে করি যে বইটাতে অনেক কিছু লেখা সম্ভব হয় না, তার কারণ হলো শুধুমাত্র বইয়ের দাম বাড়বে বলে, আর কোনো কারণ নাই। ইট ইজ আ রিয়েলিটি। কারণ আমার আরও বই আছে, আমি নিজেও বই কিনি। বই চাইলেই যে সবাই ধাম করে 500 টাকা খরচ করে ফেলতে পারবে, কতটা সত্য না এটা। তো আপনার প্রশ্নর সরাসরি উত্তর হলো অনেক কিছু লিখি না বইয়ের দাম বাড়বে বলে। আর কি কি লিখি নাই? অনেক কিছু লিখি নাই। যেরকম আমাদের টুলস হারাই গেছিল, সেটা আবার খুঁজতে যাওয়া হয়েছিল, সেটা নিয়ে অনেক গ্যাঞ্জাম। তারপর এক জায়গায় দেখছি যে হোটেল আছে, ওই জায়গায় পৌঁছাইছি। মাদাগাস্কার একটা খুবই অনুন্নত দেশ বলবো, কিন্তু অসম্ভব ভালো মানুষের দেশ। ভালো মানুষ মানে যে দেশে আপনার মন ভালো হয়ে যাবে জাস্ট মানুষের সাথে কথা বলে। যদিও তারা ফ্রেঞ্চ বলে, আমরা ফ্রেঞ্চ বলতে পারি না, কিন্তু ভাষা মানে ব্যবহারিক ভাষা এমন একটা ভাষা যেটা আসলে যে কেউ বুঝে ফেলতে পারে। আমরা এক জায়গায় যাব, সারাদিন ধরে কষ্ট করে গেলাম, ঠান্ডা বৃষ্টি পাহাড় ডিঙায় ওখানে গেলাম, যাই দেখলাম যে একটা হোটেলে 4টা রুম, 2টা রুম অনেক দিন থেকে বুকড, যারা রোড কনস্ট্রাকশন করছে তাদের জন্য। আর একটা রুমের মধ্যে কয়েকটা কেয়ারটেকার থাকেন তার বাচ্চা কাচ্চা নিয়ে, আর একটা রুমের দরজা নষ্ট। আমরা 4 জন মানুষ, তো আমাদের ওখানে থাকা যাবে না। এবং আশেপাশে কিচ্ছু নাই মানে কিচ্ছু না। তো এই জিনিসগুলো আমি যদি এর ভয়াবহতা বইতে লেখা শুরু করি, তাহলে আসলে অনেক অনুষঙ্গ নিয়ে আসতে হতো, যেটা বোঝানোর জন্য যে আসলে ব্যাপারটা কিরকম। অনেক গল্প করা যায় না, মানে করা হয় না। বইটাকে এত ছোট করা হয়, ওই 40,000 শব্দের মধ্যে 20 দিন ঢুকানোটা ইজ ভেরি হার্ড। দ্যাটস ইট, থ্যাংক ইউ। আমার প্রশ্ন হচ্ছে রফিকারের কাছে, আমার ডিপার্টমেন্টের বড় ভাই, সেজন্য আমার বিষয় হচ্ছে রিসেন্টলি আপনার সফিনা পড়লাম, আমি ওমর 2 সিরিজ পড়লাম, কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আপনি সফিনা যখন লিখছেন আপনার বন্ধুটা ঝরঝরা, মানে আমি একটানা বইটা শেষ করছি, একবারে পড়ছি, মাঝখানে জাস্ট একটু ন্যাপ নিছি, এরপরে টানা শেষ করছি। কিন্তু ওমরের ক্ষেত্রে একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি মানে ইতিহাসের দৃষ্টিভঙ্গিগুলো যখন বর্ণনা করতেছিলেন, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাহিনী, এই জায়গাতে আপনার গদ্যের বিষয়টা একটু মনে হচ্ছে যে মাঝে মধ্যে একটু ইমব্যালেন্স হয়। এটা কি জাস্ট হচ্ছে ইতিহাসের যে ধরেন ওমর রাদিয়াল্লাহুর কাহিনী লিখছেন, সেখান থেকে শরীয়তের কোন মারপ্যাচে পড়েন আপনি, আবার এই ভয়ের কারণে কি হয়েছে কিনা, এই জিনিসটা হচ্ছে প্রথম বিষয়। আর একটা বিষয় হচ্ছে সফিনাতে যখন আপনি লিখছেন কিছু নাম আছে, স্পেসিফিক একটা নাম মনে করতে, সেটা হচ্ছে হয়বত নগর। এই নগরকে আসলে রিয়েলি এক্সিস্ট করে কিনা, নাকি এটা আপনার ইউটোপিয়া থেকে আগত? আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমি আসলে আমার যেটা মনে হয় যে উপন্যাস লেখার সময় উপন্যাসের ভাষাটা বিষয়ের উপরে, মানে যে বিষয়টা নিয়ে আমি ডিল করব ওই বিষয়টার উপরে ভাষাটা অনেকাংশে নির্ভর করে যে এই ভাষাটা কেমন হবে, এই ভাষাটাতে কি দ্রোহের শব্দ থাকবে নাকি রোমান্টিজম থাকবে নাকি কোন জিনিসটা থাকবে, এই ভাষাটা কি মোলায়েম হবে নাকি তরতর গতিতে এগিয়ে যাবে। এটা আমি মনে করি যে উপন্যাসের বিষয়ের উপরে অনেকাংশে নির্ভর করে। তো ওমর লিখতে গিয়ে হ্যাঁ, এই সমস্যাটা যেটা ছিল যে ওমর লেখার সময় অনেক চিন্তা করতে হয়েছে যে এই বাক্যটা কি কোনো প্রবলেম করবে কিনা, বা বিষয়টা কি আমাকে আমার সীমানার বাইরে চলে যেতে বাধ্য করছে কিনা, এই জিনিসগুলো আমি খেয়াল রেখেছি। তো এই ক্ষেত্রে ফলে দেখা যায় কি যে ওমরের একটা পর্ব দেখা যায় যেখানে হজরত ওমরকে নিয়ে যে পর্বটা লিখেছি সেইখানের ভাষাটা একরকম, আবার ওমর উপন্যাসের মধ্যে আমি কিছু চরিত্র তৈরি করেছি যেগুলো ইতিহাসের অংশ না, কিন্তু সেটাকে আমি তৈরি করে পরে আবার ওটার সাথে মিলিয়ে দিয়েছি, যেন মনে হবে যে এই চরিত্রগুলো আসলে বাস্তব চরিত্র ছিল। ঘটনা যেহেতু সত্য কিন্তু চরিত্রগুলো সত্য না, তো ওইটার ভাষাটা আবার একটু অন্যরকম। আর
সখিনা সুন্দরীর ক্ষেত্রে যে যে বিষয়টা ঘটছে যে এখানে আসলে কোনো ইতিহাসকে নির্ভর করা হয় নাই, ইতিহাসের একটা চরিত্রকে ইন্সপায়ার হয়েছে, একটা ইতিহাসের চরিত্রকে উৎসাহ নিয়ে পরে উপন্যাসটা লেখা হয়েছে। এবং লেখার সময় পূর্ণ স্বাধীনতা ছিল আমার, যে এখানে কোনো কোনো তথ্যের ভুলের কোনো সমস্যা নেই, বা এখানে সন তারিখ দিন এগুলা ইয়ে করার কোনো প্রবলেম ছিল না। আর এই উপন্যাসটার যে চরিত্রটাকে আমি, সখিনা সুন্দরী যে চরিত্রটাকে আমি নিয়ে কাজটা করেছিলাম, ওইটা ময়মনসিংহ এলাকার। কিন্তু আমি যে হৈবতনগর যে নামটা দিয়েছি, এই নামটা একদম সম্পূর্ণভাবে আমি আমার নিজের ভেতর থেকে এই নামটা আসছে, এই নামটা আসছে, এই নামটা আমি ব্যবহার করছি। করার পরে আমি এটা নিয়ে উপন্যাসটা লেখা শেষ হওয়ার পর আমি একজনের সাথে কথা বললাম, আমার এক বন্ধুর সাথে, তার বাড়ি হলো কিশোরগঞ্জ। তাকে বললাম যে ভাই এরকম এই কিশোরগঞ্জ নরসিংদী এলাকার ভাষা তো প্রায় কাছাকাছি, তো আমি একটু উপন্যাস লিখতেছি, ওই গ্রামের নাম দিয়েছি হৈবতনগর। পরে তখন সে আমাকে বললো যে আমার গ্রামের বাড়ি হৈবতনগর। তো পরে এটা আমি একটু মানে বিষয়টা একটু খুশিও হলাম, আবার মনে হলো যে এটা এরকম হয় নাকি। কিন্তু এই ঘটনাটা ঘটছে, এর আগেও একবার ঘটছেন। আমার একটা উপন্যাস ছিল পান্থজন, এক লোক তার পূর্বপুরুষের ভিটা ছেড়ে ঢাকায় চলে আসে, তারপরে সে আবার তার পূর্বপুরুষ যেখানে নদী ভেঙে চলে গিয়েছে ওই এলাকায় যায়। তো আমি ওই এলাকার নাম দিয়েছিলাম কুমারখালী। আমি জানতাম না যে কুমারখালী নামে কোনো গ্রাম আছে কি, আমি কিছুই জানতাম না। আমার মনে হয়েছে যে এরকম একটা নাম দিয়ে আমি নাম দিয়েছি কুষ্টিয়া। হ্যাঁ, পরে এই নামটা দিয়ে উপন্যাস লেখাটা শেষ হলো। এরপরে আমাকে একজন এসে জিজ্ঞেস করলো যে আপনি কি কুমারখালী গিয়েছিলেন? আমি বললাম যে না, ওটা আমার কল্পনার একটা নাম, আমি ওভাবে এটা লিখছি। তখন বললো যে কুমারখালী তো কুষ্টিয়ার একটা গ্রাম আছে কুমারখালী, ওখানে গামছা বা এই কাপড় চোপড়ের জন্য নাকি খুব বিখ্যাত। তো এই জিনিসগুলো মনে হয় ঘটে যায়, এটা আসলে অনেক সময় হয়ে যায় আর কি। দুইটা ঘটনা এরকম হয়ে গেছে, তো আমার ধারণা যে এরকমটা হয়ে যায় নাম তৈরি করার ক্ষেত্রে। থ্যাংক ইউ। চমৎকার কোইন্সিডেন্টের কথা বললেন রাফিক হারিরি। আমাদের বুক কার্নিভাল উপলক্ষে শুধু নওগাঁ থেকে একজন পাঠক এসেছেন প্রশ্ন করার জন্য। আমি আবু সাইদকে প্রশ্ন করার অনুরোধ করছি। ধন্যবাদ। আমার প্রশ্ন ঠিক রাইটার সাথে রবি হারিনি সরকার বিষ মাথা তীক্ষ্ণ শ্রেণী এই বাক্যটি দেখার পর আপনার অনুভূতিটা কি? আর আমার মোন্তাসির মাহমুদ সালিমের প্রশ্ন, তরমুজ, পেঁয়াজি, বেগুনি দেশীয় খাদ্যে সেই মাদাগাস্কারে পাওয়া গিয়েছিল কিনা? ঠিক আছে, আপনি আনসার শুরু করেন। আচ্ছা, যাই হোক, আপনার কথাটা আসলে এটা অনেকভাবে বলা সম্ভব। যেটা সহজভাবে বলা যায়, যদি আমি স্থান কাল হিসাব করি তাহলে আমি এভাবে দেখি যে ওই স্বাদটা আমার পরিচিত কিনা। ওই সময়ে ওই জায়গায় ওই সিচুয়েশনে আমি যদি আমার নিত্যদিনকার স্বাদের মতো কোনো জিনিস খাই, আমার মনে হয় আমি দেশি জিনিস খাচ্ছি। আবার যদি আমি কম্পেয়ার করি টেস্ট টু টেস্ট, যে আমি এখানকার বেগুনি আর ওখানকার বেগুনি এক কিনা, অবশ্যই এক না, অবশ্যই এক না। কিন্তু আমাকে যদি আমি যদি তখন চিন্তা করি যে আমি এখন যে জায়গাটা আছি এখানে কেউ বাংলাদেশি খাবারের খায় না, কিন্তু তারা এমন একটা খাবার খায় যেটা বাংলাদেশি খাবারের মতন, তখন আমার কাছে মনে হয় আমি বাংলাদেশি খাবারই খাচ্ছি। এটা বোধ হয় মানসিক একটা ব্যাপার। একদমই একরকম টেস্ট না, কিন্তু মনে হচ্ছে ও বেগুনি খাচ্ছি, যা বেগুনি খাচ্ছি, কিন্তু হয়তো আর স্বাদ একরকম না। আশা করি আমি উত্তরটা দিতে পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আপনি বলেছিলেন কি যে বিস্মাখা তীক্ষ্ণ ছুরি, এটার লেখার সময় অনুভূতিটা কেমন ছিল? আসলে এই উপন্যাসটার খলিফা ওমরের খলিফা ওমরের রাদিয়াল্লাহু তাআলার যিনি ঘাতক ছিলেন, ওকে বলা হয়, ওর নাম হলো আবু লুলু। কিন্তু এই চরিত্রটাকে আমি ইতিহাসের বইগুলোতে অত বিস্তারিতভাবে আমি পাইনি। শুধু ওনার ইনফরমেশনটা আছে যে উনি একজন গোলাম ছিলেন, পারস্য তাকে ধরে নিয়ে আসা হয়েছে, এরকম কিছু বর্ণনা দেয়া আছে। তা এই চরিত্রটাকে আমি পুরোটা চরিত্রকে আমি আমার মতো করে তৈরি করছি। তৈরি করার সময় ওই ছুরিটাকে আমি ব্যবহার করেছি নিজের মতো করে, এবং আমি প্রচুর আনন্দের সাথে এই চরিত্রটা তৈরি করেছি। যখন যে চরিত্রটা ইতিহাসে ছিল না, কিন্তু সেটাকে কাল্পনিকভাবে
বাক্য মিশিয়ে অনুভূতি মিশিয়ে যখন সেই চরিত্রটাকে তৈরি করতে যাই, তখন ওইটার অনুভূতিটা অন্যরকম হয়। এবং তীক্ষ্ণ ছুরির যে বিষয়টা ছিল, ওই ছুরিটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল আমার উপন্যাসের মধ্যে। প্রথম দিকে আসে, আবার শেষের দিকে তারপরে আবার আসে। হ্যাঁ, এটা লিখতে যেয়ে আমার অনুভূতি খুব, আমি খুব আনন্দ পেয়েছিলাম এই অংশটা কাজ করতে যেয়ে। পুরো উপন্যাসটার কাজই আমি আনন্দের সাথে করেছি, পরিশ্রমলব্ধ একটা কাজ, কিন্তু এই অংশটা যেহেতু আমি অনেক স্বাধীনতা পেয়েছি, ফলে কাজটা করেও আমি জায়গাটা আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে মুনতাসিম মামুন, আপনার হচ্ছে এই ট্রাভেলস অফ ইবনে বতুতা যখন আমরা পড়ি, ওখানে আমাদের বিভিন্ন কালচারের বর্ণনাগুলো আছে। তো সেক্ষেত্রে মানে আপনার কোনো ভবিষ্যৎ প্ল্যানিং আছে কিনা যে আপনার লাইফ জার্নির উপর যে ট্রাভেল গুলো করতেছেন সবগুলো মিলে কম্পাইল করে ট্রাভেলস অফ ইবনে বতুতার মতো যেন একটা বিখ্যাত বই, এক বইতে আমাকে জনগণ সবাই চিনে, এরকম কোনো প্ল্যান আছে কিনা এটা? আর রফিক হানির ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার ওমরের একটা চরিত্র সম্পর্কে, যেমন হচ্ছে যখন ওমরটা শেষ পর্যায়ে একটা চরিত্রকে আপনি হিডেন রেখে দিচ্ছেন, যেটা কি ঘটবে এরকম একটা চরিত্র আছে, আমি এখন মানে ইনস্ট্যান্টলি নামটা রিকল করতে পারতেছি না। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ওখানে কালো পতাকা এবং কালো ড্রেসের একটা মাথায় বন্ধন এইগুলো ব্যবহার করছেন। আমার মানে হচ্ছে বহুদিনের খুঁতখুঁতি এই যে আপনি কালোটা কেন করলেন? ওই সময় কিন্তু মুসলিমদের সাদা ব্যবহার হইতো বেশিরভাগই, ব্ল্যাক গুলো সাদা কালো বিভিন্ন ভাবে ব্যবহৃত, কিন্তু স্পেসিফিকেশন আপনি কালোটাকে কেন বেশি এন্ডোর্স করলেন? আচ্ছা, স্পেসিফিক্যালি কালোটা এন্ডোর্স করার কারণ ছিল আপনি নিজেই, মানে আমি চেয়েছিলাম যে পাঠক যাতে একটা জায়গায় এসে একটা প্রশ্ন করে যে উনি কেন কালোটা ব্যবহার করছেন। আমি এই জন্য আমার মূল লেখার সময় এটাই ছিল যে কালোটা এমনি এমনি কোনো কারণ নেই, কিন্তু একটা কারণ ছিল যে হ্যাঁ, যখন পাঠক পড়বে তার মনে যেন একটা প্রশ্ন জাগে যেটা কেন উনি ব্যবহার করলেন, প্রশ্ন যার কোনো উত্তর নাই, কিন্তু যাতে পাঠকটা প্রশ্ন তৈরি হয় যে হ্যাঁ, আমি আসলে উনি কেন করলেন এই কাজটা, নিশ্চয়ই এটার মধ্যে কোনো কোনো গুরু রহস্য আছে বা সমসাময়িক সমাজের সাথে কোনো একটা কিছু আছে, নিশ্চয়ই উনি কোনো কিছু ভিতরে থেকে চিন্তা করে এটা লিখেছেন। আসলে অত অত কোনো কিছু চিন্তা করে না, আমার টার্গেট ছিল যে আমার পাঠক যাতে একটু ইয়ে হয়, যাতে একটা প্রশ্ন তৈরি হয় পাঠকের মধ্যে যে কেন এটা করেছেন। থ্যাংক ইউ। আমি আমারও মুনতাসিম মামুন ভাইকে প্রশ্ন করছি যে বাংলাদেশের ট্রাভেল রাইটার হওয়ার একটু সীমাবদ্ধতাগুলো যদি একটু আপনি বলেন। দেখেন, আমি যদি ট্রাভেল রাইটার বলা হয়, এটা একটা প্রফেশনকে ডিনোট করে, মানে একজন ভদ্রলোক বা একজন ভদ্র মহিলা তার জীবিকা নির্বাহ করেন ট্রাভেল রাইট করে। এখন ট্রাভেল রাইটার কি একটা প্রফেশন? হতে পারে, এরকম অনেক মানুষ শুধু ট্রাভেল লিখেই তার জীবিকা নির্বাহ করে। আর আপনার প্রশ্ন যদি হয় অ্যাজ এ প্রফেশন, তাহলে আসলে মনে হয় বাংলাদেশের জন্য এটা একদমই অমূলক ধারণা। কিন্তু যারা ভ্রমণ লেখেন, এখন সমস্যা হলো ভ্রমণ সবাই আসলে লিখেন। আমাদের এখানে যেহেতু আমরা, আমার যে বয়স, সেই বয়সে আমরা ইন্টারনেটের উত্থান দেখলাম, ফিল্ম ক্যামেরা দেখেছি, মানে সেলুলয়েড ফিল্ম, তো আমরা একটা ভালো জেনারেশন যেটা অনেকগুলো ট্রানজিশন দেখছি। কারণ এই কথাটা বললাম, ধরেন যখন ইন্টারনেট কম ছিল বা ছিল না, বা 2000 সময়ের কথা যদি বলি, তখন আপনার যে কোনো পত্রিকায় ভ্রমণ যে পাতাটা, সেটা অনেক দিন ধরে চলতো এবং প্রত্যেকটা পত্রিকার ভ্রমণ পাতা ছিল, সেটা ছোট পত্রিকা হোক বড় পত্রিকা হোক। এর মানে হলো তখন ভ্রমণকে একটা জায়গায় ধরা হতো যে এনারা এই ব্যাপারটা জানেন। আর একজন মানুষ যদি বেশ কিছু লেখা লিখে ফেলতেন, তখন তার একটা রিডারশিপ বলেন বা তার একটা লেখার ধরন বলেন বা তার ট্রাভেলের ধরন বলেন, সেটা তৈরি হতো। কিন্তু এখন যদি বলি, এখন না, লাস্ট 10-15 বছর যদি আমি বলি, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। আপনার এক নম্বর কথা হচ্ছে যে আপনি কোথায় লিখবেন, আপনাকে সোশ্যাল মিডিয়া লিখতে হবে, আপনাকে কোনো পত্রিকায়, কোন পত্রিকায় ভ্রমণ পাতা আছে আমি আসলে জানি না,
সবাই ছাপে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় পত্রিকাগুলো ভ্রমণ পাতা সব থেকে ছোট এখন। আগে এটা একটা ফুল পেজ ছিল বা ট্যাবলয়েড ছিল, হোয়াট এভার ইউ সে। আমাদের এখানে ট্রাভেল রাইটারের থেকে ট্রাভেল ব্লগার হয়তো বা বেশি পপুলার, এবং কিন্তু আমি যেহেতু ওই কাজটা করতে পছন্দ করি না, আমার কাছে মনে হয় লেখাটাই শ্রেয়। আমাদের জন্য এটা সহজ নয় এবং কেউ এটা নিয়ে খুব বেশি চিন্তিতও না। আই এম সো সরি টু সে, আপনি এটা বলছেন লিখতে ভালো লাগে ট্রাভেল রাইটার, বাট নোবডি কেয়ারস এনিমোর। আমি আরেকটা আপনারই করে ভাই। করতে থাক, আমাদের সব আমি আরেকটা সম্পূর্ণ প্রশ্ন করবো মোহতাসিম মাহমুদ ভাইকে, তারপরে রফিক হারির কাছে চলে যাব। মোহতাসিম মাহমুদ ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে আসলে ট্রাভেল যেটা বলি আর কি আমরা, মানে ট্রাভেল বিষয়ক লেখা লিখি, এই সংক্রান্ত বই কি আপনি পর্যাপ্ত মনে করেন বাংলাদেশে লেখালেখি হচ্ছে, আরো লেখা উচিত, কিংবা এই বই প্রকাশ করতে গিয়ে আপনি কোনো রকমের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন কিনা? আচ্ছা দেখেন, আমি এখন মানে এই কথাগুলো অনেক ডিপে চলে যাওয়া যায়, কারণ তাত্ত্বিক জায়গায় চলে যাওয়া সম্ভব আপনার প্রশ্নটা থেকে। কেন বললাম এই কথাটা? আমার ব্যক্তিগত ব্যাপারটা আলাদা। আসলে আমার কখনোই কারো পিছনে ছুটতে হয় নাই, আমাকে কাউকে টাকা দিয়ে বই ছাপাইতে হয় নাই। আমি আমার প্রথম লেখা হচ্ছে তখন জনকণ্ঠ সব থেকে বড় পত্রিকা, সাময়িকীর 1 পাতা আমি লিখছি, 1 পাতা। সো আমি সবার মতো হয়তো বা না, আমি ফরচুনেট বলতে পারেন, লাকি বলতে পারেন, সেটা অন্য ব্যাপার। কন্টেন্ট একটা ব্যাপার। আমি যেসব জিনিস লিখি, যেরকম সবার ছদ্মনাম থাকে, আমার কোনো ছদ্মনাম নাই, আমার আব্বার দেওয়া না আমারটাই নাম। হ্যাঁ, কেন বললাম এই কথাটা? সবাই পরিচিতি চায়। আমি যেটা লিখি সেটা আর কেউ করে না, করতে পারবেও না, করেও না। সো আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি আমার জায়গা থেকে সরে আসে আপনাকে বলি যে কেন এটা সমস্যা। এই কারণে যে আমরা ট্রাভেল বলতে কত টাকা দিয়ে ঘুরে আসলাম এটাকে যদি বুঝি, তাহলে আসলে সেটা ট্রাভেল হয়তো বা না। আমরা স্ট্যান্ডার্ড ডিফাইন করতে পারি সৈয়দ মুস্তফা আলীর কথা, ওনার মতো লেখা কেউ লিখবে না, কিন্তু ওনার মতো লেখা কেউ লিখে না, লিখে এই কথাটা ঠিক না যে ওনার মতো লেখা কেউ লিখে না। এখন উনি যে সময় লিখছেন সেটা হয়তো বা ওনার পাণ্ডিত্য আর আমাদের পাণ্ডিত্য এক হবে না, তো ওনাকে সাহিত্য বলবেন, আর এখন একজন মানুষ যিনি লিখছেন তার সাহিত্য বলবো না, এই কথাটা ঠিক না। কেন বললাম এই কথাটা? আপনার এখানে আমরা যখন ট্রাভেল লিখি, কোনো পত্রিকা হোক, মাসিক, দৈনিক, সাপ্তাহিক হোক, তারা বলে দেয় ভাই বান্দরবন যাচ্ছেন, লেখা পড়ে যাতে মানুষ বুঝতে পারে যে কেমনে যাওয়া যায়। এটা তো ট্রাভেল লগ না, এটা জার্নালিস্টিক ট্রাভেল জার্নাল হইতে পারে। এটা আমরা মেজরিটি ট্রাভেল জার্নাল লিখি। আপনি যেটা বললেন ইনাফ বই আছে কিনা, এখন প্রশ্ন হলো, আমি আপনার যেহেতু পাবলিশার, আমি বলতে পারি আপনার 10 বছর পরে কোন বইটা রাখবেন সেটাই বই, বাদবাকিগুলা হচ্ছে ফিলার। অত্যন্ত লজ্জাজনক হলেও সত্য। আমরা যখন লিখি তখন আমরা লিখি আমার একটা বই বেরোচ্ছে, বই ছাপানোর যে তাড়না এটা আমি জানি না কেন, কিন্তু বই তো 10 বছর পরে আপনি রাখবেন কিনা পাবলিশার হিসাবে, সেটাই আসলে বই। কারণ আমরা তো ওখানে কিছু দেই না, আমরা দুইভাবে বই লিখি। এক, হিউজ হিস্ট্রি ঢুকাই যেটার সঙ্গে আমার কোনো ধারণা নাই, কারণ আমার বইয়ের পাতা বাড়াইতে হবে। আমি একটা দেশে কি ফিল করলাম সেই ফিলিং আসবে না, আমার কাছে আসবে হলো এখানে কোন লোক কি বলেছেন। আমাদের মেজরিটি ট্রাভেল রাইটিংয়ের ট্রাভেল যারা ভ্রমণ লেখেন তাদের এখানে রেফারেন্সের সংখ্যা বেশি। রেফারেন্স বলবো যে ও এই বিখ্যাত লোক এখান থেকে হেঁটে গেছেন, ও উনি এখানে ছিলেন, ও উনি এখান থেকে দেখে এটাকে এভাবে অনুমানিত করেছেন। ওনার কোনো গল্প নাই। ট্রাভেল ইজ অল অ্যাবাউট ইয়োর সেলফ, মানে আমি যা ফিল করি সেটাই লেখা উচিত। কিন্তু আপনি যখন পাবলিশার হবেন, আপনি না, ধরেন ইন জেনারেল, আমার যেহেতু এই লাইনে 20 বছর বয়স হয়েছে, দেখতে দেখতে আমি লিখি নাই বাংলাদেশে এমন কোনো পত্রিকা নাই যাদেরকে পত্রিকা বলা সম্ভব। ওনারা আপনাকে বলে দিবে কি লিখবেন। আমার ক্ষেত্রে না, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। আপনার কোয়েশ্চেন যেটা, আমাদের এখানে কি মানসম্মত ট্রাভেল বই আছে? না, নাই। আমরা প্লেনে করে 2টা দেশে যদি যাই, ট্রানজিটে যদি 6 ঘন্টা থাকি, সেটার উপর বই লেখার অনেক ঘটনা আছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। এখন যিনি লিখবেন সেটা তার স্ট্যান্ডার্ডের উপরে। আমার মনে হয় এর থেকে বাজে হয়ে বলা সম্ভব না আর কিছু।
ধন্যবাদ মুত্তাসিম মামুন, খুব চমৎকার ভাবে আপনি বললেন। আমরা এখন রফিক হারিরির কাছে আবার প্রশ্নটা রয়েছে। রফিক হারিরি তো একই সাথে গল্পকার, উপন্যাসিক এবং অনুবাদক। তো আমার কথা হচ্ছে, উনি তিনভাবেই তো পরিচিত, কিন্তু উনি, আমার প্রশ্নটা এই জায়গায় যে উনি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে কোন জায়গাটাতে, ছোট গল্প লিখতে গিয়ে, না উপন্যাস লিখতে গিয়ে, না অনুবাদ করতে? আচ্ছা, স্বাচ্ছন্দ্যবোধ বলতে মানে সহজভাবে কোন কাজটা কোন কাজটা আমি করতে পারি, বিষয়টা কি এটা যে তিনটা কাজ করতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার জন্য তিনটা কাজ করতে খুব কঠিন মনে হয়। আমি প্রচুর পরিশ্রম করে গল্প লিখতে হয়, গল্প লেখার সময়ও আমি প্রচুর পরিশ্রম করি, একটা গল্পকে নানানভাবে চিন্তা করি, তারপরে একবারে বসি। উপন্যাস লেখার ক্ষেত্রে যেটা হয়, উপন্যাস লেখার ক্ষেত্রে পরিশ্রমটা আরও বেশি, কারণ ওটা নিয়ে আমি অনেক দীর্ঘ সময় সেটা নিয়ে চিন্তা করি এবং লেখার সময়টা খুব অল্প সময় দিই ওখানে, কিন্তু আগের প্রিপারেশনটা একটু বেশি থাকে। আর অনুবাদের ক্ষেত্রে যেটা হয় যে অনুবাদের ক্ষেত্রে শুধু পরিশ্রমটাই বেশি হয়। মানে লেখার যে আনন্দ অনুভূতিটা এবং যে তৃপ্তির যে বিষয়টা, ওইটা ছোট গল্প আমি বেশি পাই। ছোট গল্পটা লিখলে আমার আনন্দটা, তৃপ্তিটা আমার বেশি কাজ করে। আর উপন্যাসের বিষয়ে, উপন্যাসটা হয় একটা জার্নির মতো। যখন কাজটা শুরু করি, লম্বা একটা সময় নিয়ে এটা নিয়ে পড়ে থাকতে হয়, একটা ঘোরের মধ্যে থাকি। আর অনুবাদের ক্ষেত্রে যেটা হয় যে না, এটা একটা ডেস্ক ওয়ার্কের মতো, যে আজকে 3 ঘন্টা বসে আজকে এতটুকু কাজ শেষ করবো, গল্পটা এভাবে মাথায় আছে, গল্পটা আগে পড়েছিলাম, এখন এই পর্যন্ত আছে, জাস্ট বসে কাজটা করে যাই। এটা একটু সহজ হয়, কিন্তু এটার মধ্যে চ্যালেঞ্জটা কম থাকে, যেই চ্যালেঞ্জটা আমি ফেস করি আপনার উপন্যাস লিখতে গেলে। আর ছোট গল্প লিখতে গেলে যেটা হয় যে, ছোট গল্প বেশিরভাগ সময় যেটা হয়েছে যে একটা গল্প চিন্তা করছি যেভাবে লিখবো, অনেক দিন এটা নিয়ে চিন্তা করতেছি, ভাবতেছি 2000-2500 শব্দের একটা গল্প লিখে ফেলবো। তো ভাবতে হয়তো বসলাম 3-4 ঘন্টায় আমার 2000-2500 শব্দ লেখা হয়ে গেছে। কিন্তু যখন লেখাটা শেষ হয়েছে, তখন যেই বিষয়টা আমার কাছে কাজ করে সেটা হলো যে আমি আসলে এই গল্পটা লিখতে চাইনি, আমি এতদিন অন্য একটা জিনিস চিন্তা করেছিলাম। তো এই আর কি, তিনটা ধাপে 3 ধরনের অভিজ্ঞতা আর কি।